দ্বিতীয় ধাপে ষষ্ঠ দিনে তুরাগ নদের আমিনবাজার অংশে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় উচ্ছেদ করা হয়েছে ৫৫টি স্থাপনা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক ও নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা AKM আরিফুদ্দিন। স্বাগত আরিফুদ্দিন। একটু জানতে চাই যে এখন যে পরবর্তী পর্যায়ে আপনারা ষষ্ঠ দিনের মতো কাজ করলেন, প্রথম ধাপেও আমরা দেখেছি যে বেশ কিছু এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে। সব মিলে উচ্ছেদটা কি পর্যায়ে আছে এবং নিশ্চয়ই একটা প্ল্যান আছে যে কোন পর্যায়ে গিয়ে এটা শেষ হবে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক কুশীলবদের ধন্যবাদ। প্রকৃতপক্ষে আজকে অষ্টম দিনের মতো আপনার উচ্ছেদ অভিযান চলল এবং দ্বিতীয় পর্যায় শেষ হলো। তো আমরা এখন পর্যন্ত 2026টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। তবে আমাদের কাছে এখন চ্যালেঞ্জ হলো যে আমরা দেখতে পাচ্ছি যে নদীর মধ্যে বিশাল পরিমাণ একটি এরিয়া জুড়ে আপনার বিভিন্ন হাউজিং কোম্পানি আপনার করছে, একটা ভরাট করে একেবারে হাউজিং করে ফেলেছে, প্লট করেছে, কোনো কোনো জায়গায় ফ্ল্যাট করে ফেলেছে। তো এই সমস্ত অবৈধ যে ভরাটগুলো, এগুলো অপসারণ করা অর্থাৎ ড্রেজ আউট করা, এটা এক্সকেভেশনের মাধ্যমে বা আপনার আপনার ড্রেজিংয়ের মাধ্যমে এগুলো অপসারণ করাটা এখন আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমিন মোমিন হাউজিং বসিলা যে আছে সেটি কিন্তু আমরা অপসারণের কাজ শুরু করেছি কয়েকটি এক্সকেভেটর এবং একটা ড্রেজার দ্বারা। কিন্তু আমরা যতই এগুচ্ছি আমরা কিন্তু ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি, বিশেষ করে তুরাগে আপনার ঢাকা উদ্যান, তারপরে চন্দ্রিমা হাউজিং এই এরিয়ায়, এবং যে সাভার এরিয়ার যে বড় বরদেশি মৌজা, এখানে কিন্তু দেখা গেছে যে গতকালকে আমরা যেটা দেখেছি যে অনির্বাণ, তারপরে আপনার আকাশ নীলা, সিলিকন সিটি, আজকে কিন্তু আমরা আবুল খয়ের গ্রুপেরও একটি ভরাট অংশ পেলাম। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নদীর পাড়ে ওয়াকওয়ের যে নির্মিত হয়েছিল আগে, সেই ওয়াকওয়ের কিন্তু আপনার ঘেঁষে ওয়াকওয়েগুলো নষ্ট করে কয়লার ব্যবসাও চলছে, যেটি আজকে আপনার ভ্যাট আইটি সহ 30 লক্ষ টাকা নিলাম দিয়েছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। তো আমরা এই পরিকল্পনায় আমাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি। আমরা আশা করছি এপ্রিল মাসের মধ্যেই আমরা আরও 1.5 মাস আমাদের হাতে সময় আমরা রেখেছি। এই এপ্রিল মাসের মধ্যেই অন্তত বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু এই 3টি নদী আমরা উচ্ছেদ কার্যক্রম শেষ করব। পাশাপাশি আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে আমাদের নৌ পরিবহন প্রতিমন্ত্রী, আমাদের নৌ পরিবহন সচিব এবং সরকারের শীর্ষ পর্যায়ে, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নদীর প্রতি অত্যন্ত অনুভূতিপ্রবণ, তিনিও বিষয়টি হয়তো লক্ষ্য রাখছেন। দেশের গণমাধ্যমের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের পাশে আছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছেন। আমরা ইনশাল্লাহ নদীগুলোকে দখলমুক্ত করে, এবং পরবর্তী পর্যায়ে যেটা হলো যে আপনার দূষণ যে বিষয়টি, ইতিমধ্যে আমাদের নৌ পরিবহন সচিব এটি বলেছেন যে আমরা কিন্তু দূষণের নিয়ে কাজ করব। ইতিমধ্যেই দূষণের বিষয়ে কিন্তু আমাদের এক ধরনের ডায়াগনোসিস হয়ে গেছে, কিভাবে আপনার সোয়ারেজ বর্জ্য, ড্রেনেজ বর্জ্য, শিল্প বর্জ্য, গৃহস্থালী বর্জ্য, ব্যবসায়িক বর্জ্য এসে নদীগুলোকে দূষণ করছে, নদীগুলোর জলগুলো আপনার একেবারে আলকাত্রা রং ধারণ করছে। এই ডায়াগনোসিস অনুযায়ী আমরা কিন্তু এক ধরনের প্রেসক্রিপশন করবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কোঅর্ডিনেটর হিসেবে নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করবে, এবং সে অনুযায়ী কিন্তু নদীর দূষণমুক্ত করার ব্যাপারে এক ধরনের চিকিৎসা হবে। এবং সেই কাজটা আমরা করতে পারলে হয়তোবা আমরা একটা দখল দূষণ মুক্ত এই ঢাকা শহরের চারদিকে যে নদীগুলো, এইগুলো নদীগুলোকে প্রবাহমান করে দখল দূষণ মুক্ত একটি 4টি নদী আমরা জাতিকে উপহার দিতে পারবো। এবং আমরা মনে করছি যে এখন আমাদের যে সমস্ত ভরাট কার্যক্রমগুলো রয়েছে, এই ভরাটগুলোকে অপসারণ করার জন্য শুধুমাত্র বিআইডব্লিউটি এর এক্সকেভেটর বা ড্রেজিংই না, আমাদের প্রাইভেট কিছু জায়গায় আমরা যেটা নিলামের মাধ্যমে মাটি যারা কেটে নিয়ে যেতে চায় সে ধরনের কিন্তু একটি বিজ্ঞপ্তিও দেওয়া হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। এবং এই যে যারা ভরাটকারী
তাদের বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের চিন্তা রয়েছে। এবং এই আইনানুগ ব্যবস্থাটা কি রকম হতে পারে এবং সেক্ষেত্রে বিআইডব্লিউটিএ এইটা আইনগতভাবে, কারণ আইনানুগ ব্যবস্থা যখনই হয় তখন কিন্তু একটা দীর্ঘসূত্রিতা থাকে, একটা পক্ষকে অবশ্যই লেগে থাকতে হয়। বিআইডব্লিউটিএ এই জন্য আইনগত দিক পরিচালনার জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারছে? আইনগত বিষয়টা কিন্তু যে উচ্ছেদ আইন 2070 সেখানেই কিন্তু রয়েছে। আমরা এখন দেখব যে পরিমাপ করে দেখব যে কতটুকু ভরাট করেছে, কত ঘনমিটার বা কত ঘনফুট মাটি তারা ভরাট করছে, এটা অপসারণ করতে কত টাকা ব্যয় হতে পারে আমাদের, সেই ব্যয়টাকে আমরা কিন্তু ধরে আমরা সেই যে ভরাটকারী ব্যক্তি হোক আর প্রতিষ্ঠান হোক তাদের বিরুদ্ধে কিন্তু সেটাকে আমরা ক্লেম করে একটা আইনানুগ ব্যবস্থার দিকে যেতে পারি। এ ধরনের একটা চিন্তা কিন্তু রয়েছে। এবং আমাদের বিআইডব্লিউটি এর হাইড্রোগ্রাফিক ডিপার্টমেন্ট, ড্রেজিং ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেগুলো কিন্তু ইতিমধ্যেই সার্ভে করছে। এবং আমরা কিন্তু এই যাত্রায় এই যে আমাদের দ্বিতীয় দফা 6 দিন শেষ হলো, আরও 6 দিন অবশিষ্ট রয়েছে। এই দ্বিতীয় দফায় কিন্তু আমরা আশুলিয়া পর্যন্ত আমরা যাব এবং এই দ্বিতীয় দফায় আশুলিয়াও যদি ক্রস করতে হয় আমরা আপনার আশুলিয়া ধোর ব্রিজ ক্রস করে আমরা কিন্তু টুঙ্গির মানে এই 6 দিনের মধ্যে আমরা আশা করছি টুঙ্গির তুরাগ নদীর একটা অংশ আমরা মোটামুটি শেষ করতে পারবো। এর পরের যে দফা থাকবে এপ্রিল মাসেই আমরা শেষ করব, সেটি কিন্তু বালু নদীর উপর করব। তো এইভাবে এর আগে আমরা দেখেছিলাম যে এই নদী দিয়ে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল, বেশ কিছু ল্যান্ডিং স্টেশনও সেই জন্য তৈরি করা হয়েছিল। এইগুলি আবার পুনর্বহাল করার কোনো পরিকল্পনা আছে কিনা, বা করলে সেটা কোনো ধরনের উপকার দেবে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ওয়াটার বাস চালু করা হয়েছিল বিআইডব্লিউটিসির মাধ্যমে। আমাদের বিআইডব্লিউটি এর নির্মিত ল্যান্ডিং স্টেশনগুলোতে সেগুলো বার্থ করতো, কিন্তু এইটি সমস্যা হয়ে গেছে। এই ওয়াটার বাসগুলো দ্রুতগামী না তেমন একটা, আর বিশেষ করে যে ল্যান্ডিং স্টেশনগুলো আসার যে কানেক্টিং রোডগুলো, এই কানেক্টিং রোডগুলো সরু এবং নদীগুলোর পানি এতটাই দুর্গন্ধমুক্ত যে কারণে যে আপনার নদীগুলোতে এই ওয়াটার বাসে চড়ে মানুষ আসার ব্যাপারে একটু অনীহা প্রকাশ করছে। আমরা যদি দখল দূষণ মুক্ত করে প্রবহমান সৃষ্টি করে আমরা যদি একটা দ্রুতগামী নৌযান চালু করতে পারি এবং লো হাইট যে ব্রিজগুলো আছে এই লো হাইট ব্রিজগুলো কিন্তু আমাদের এক ধরনের প্রতিবন্ধকতা। আপনি লক্ষ্য করবেন যে আশুলিয়ার যে ধোর ব্রিজটা এখান থেকে কিন্তু আর কোনো প্রকার এখন কিন্তু পানি একটু বাড়লে কিন্তু নৌকাও আটকে যাচ্ছে, ওখানে স্পিড বোটও যেতে পারে না। এই পাশাপাশি বসিলা ব্রিজ এবং আপনার যেটা আপনার আশুলিয়া আরেকটা ব্রিজ হয়েছে যে সেই ব্রিজগুলো আপনার কিন্তু মানে এতটাই লো হাইট ব্রিজ যে আমরা একটা জরিপ করে দেখেছি যে এই তুরাগ এবং বালুর উপরে আপনার প্রায় 9টি ব্রিজ, যে ব্রিজগুলো লো হাইটে নির্মিত। এই আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্রিজগুলো কিন্তু ভেঙে একটু উঁচু করার একটা প্রস্তাবনা রয়েছে। এটিও কিন্তু সরকারের একটা বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। আমি মনে করি এই লো হাইট ব্রিজগুলো যদি হাই করে দেওয়া যায়, পাশাপাশি যদি আপনার নদীগুলোকে দখল দূষণ মুক্ত করে একটা প্রবাহ আমরা ফিরিয়ে আনতে পারি এবং যদি স্পিডি নৌযান চালু করতে পারি এবং পাশাপাশি ল্যান্ডিং স্টেশনে আসাগুলোর রোডগুলো যদি আমরা প্রশস্ত করতে পারি, তাহলে যে এই ঢাকা শহরের যানজটের যে মানুষ এড়িয়ে কিন্তু নৌপথটাকেই বেছে নিবে। এবং আপনি জানেন যে আপনি যেই প্রক্রিয়াগুলির কথা বলছেন যে সবগুলি যদি বাস্তবায়ন করা যায় তাহলে নিশ্চয়ই এটা একটা, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে মানুষ পৌঁছাতে পারবে। এর আগের যেই যানগুলি ছিল সেগুলি আসলে আকারেও অনেক বড় ছিল, এখন যদি একটু ছোট এবং দ্রুতগতির যানের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো মানুষের যোগাযোগের জন্য এটা একটা ভালো বিকল্প হতে পারে। এবং তার চেয়েও বড় কথা আপনাকে আরেকটি তথ্য জানাতে পারি যে আপনি ঢাকা শহরের যে চারদিকে নদীগুলো আছে এই নদীগুলো কিন্তু আপনার এখন কিন্তু অত্যন্ত ব্যবহৃত হচ্ছে, সেটা হলো কার্গো জাহাজ দিয়ে। আপনারা দেখবেন যে ঢাকা শহরের যে এক্সটেনশন হচ্ছে আপনার উত্তরার দিকে বা আপনার বিশেষ করে আপনার পূর্বাঞ্চলের দিকে, এই যে এক্সটেনশন যে হওয়ার জন্য যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এই সবগুলো কিন্তু আপনার নৌযানের মাধ্যমেই পরিবাহিত হচ্ছে। এই বৃত্তাকার নৌপথটা কিন্তু মানে ইতিমধ্যে কিন্তু ব্যবহার হচ্ছে।
হচ্ছে, কিন্তু যাত্রী বা নৌ পর্যটনের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। এখন আমাদের টার্গেট হলো যে আপনি দেখবেন যে মানে বালি, ইট, পাথর, তারপরে আপনার রড, এই যত কনস্ট্রাকশন মেটেরিয়াল কিন্তু এই বৃত্তাকার নৌপথ দিয়ে হচ্ছে। এগুলো যদি ঢাকা শহরের মধ্য দিয়ে যেত তাহলে ঢাকা শহরের আপনার যে যানজটের পরিমাণ আরও কিন্তু দুর্বিষহ হয়ে যেত। এখন আমাদের টার্গেটটা হলো যে অন্ততপক্ষে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, জানেন আপনি যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে কিন্তু এই নদীগুলো আপনার হোয়াইট করার একটা মানে বিষয় রয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নদীর প্রতি অত্যন্ত অনুভূতিপ্রবণ। আমাদের নৌপরিবহন মন্ত্রী কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় কিন্তু অত্যন্ত মানে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই বিষয়গুলো কাজ করে, এবং আমাদের নৌপরিবহন সচিব এবং বিআইডব্লিউটির চেয়ারম্যান মহোদয় এনারা কিন্তু অত্যন্ত মানে নিবিড় তদারকিতে রাখছে, এবং জাতিকে আমরা আশা দিতে জায়গা নিয়ে একটা উদ্ধার কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি যে জাতির এই প্রত্যাশা পূরণ করতে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব, এবং এই উচ্ছেদ অভিযানের সাথে কিন্তু ইতিমধ্যেই রাজুক, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সবাই কিন্তু সমন্বিতভাবে নৌপরিবহন মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশনে কিন্তু কাজ করছে। এবার আমরা খুবই জরুরি, কারণ সবার যদি কোঅর্ডিনেশনটা থাকে, কারণ আপনি যেটি বলছেন যেমন দখলদারদের একটা বড় শক্তিশালী অংশই যারা ভরাট করছেন তারা হয়তো প্লট বিক্রি করার উদ্দেশ্যে করছেন, সেখানে যদি রাজুক তাদেরকে কোনো ধরনের স্পেস না দেয় তাহলে কিন্তু আসলে অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, রাজুক আমরা যে সমস্ত এলাকায় ভাঙছি, মানে খুব অবাক করা বিষয় হলো কোনোটারই রাজুকের পারমিশন নাই, কিন্তু একটা বিষয় আমরা মানে আমাদের নজরে এসেছে যে রাজুকের পারমিশন ছাড়া এই সমস্ত হাউজিং কোম্পানিগুলো হয়ে গেল নদীর জায়গা দখল করে, অথচ সেখানে কিন্তু পাবলিক ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, যে বিদ্যুৎ কানেকশন দেওয়া হচ্ছে, পানির লাইনের কানেকশন, গ্যাস লাইনের কানেকশন। তো এইখানে আমার মনে হয় যে এইখানে যদি একটু বিবেচনা করা যায় কিনা যে রাজুকের পারমিশন ছাড়া রাজুকের অননুমোদিত ভবনে এই সমস্ত পাবলিক ফ্যাসিলিটি, পানি, বিদ্যুৎ, গ্যাসের ফ্যাসিলিটি না দিলে, এবং যারা এই সমস্ত প্লট বা ফ্ল্যাট কিনছেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে নদীর জায়গায় দখল করে যে সমস্ত হাউজিংগুলো করছে সেগুলো বিআইডব্লিউটিএ বা প্রশাসনের সাথে আলোচনা না করে তারা যেন ব্যাড ইনভেস্টমেন্ট না করে, তাহলে তারাও কিন্তু এই ক্ষেত্রে আসলে এক্সাম্পল তৈরি করাটা অনেক বেশি জরুরি। মানুষের ভিতরে এরকম ধারণা আছে যে কিছুই হবে না, এই কিছুই হবে না ধারণাটা ভেঙে দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। স্ট্যাবলিশ যে ধারণাটা আছে সেটার বাইরে যদি নিয়ে যাওয়া হয় তাহলে মানুষ নিজ থেকেই অনেক সতর্ক হয়ে যাবে। না, আপনি নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু দেশ এগিয়ে চলছে। এইটা কিছুই হবে না, এটা কিন্তু একসময় আমাদের মনে হতো। আমরা নিজেরাই কিন্তু প্রথম দিকে আমরা কিন্তু একটু মানসিকভাবে অতটা সবল ছিলাম না, কিন্তু যখন আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের নৌসচিব মহোদয়, আমাদের চেয়ারম্যান মহোদয় যখন আমাদেরকে পাশে দাঁড়ালেন, প্রতিটা মুহূর্তে ওনারা যখন তদারকি করছেন, নিবিড় তদারকি করছেন, তখন কিন্তু আমাদের সাহস, আমাদের যে উচ্ছেদ টিমের সাহস কিন্তু মনোবল বেড়ে গেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে এখানে কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গেরও কিন্তু আপনার অনেক ভবন ভেঙে দেওয়া হয়েছে। একদম জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করছি। আমরাও মনে করি যে আপনাদের এই মনোবল আরো চাঙ্গা থাকুক, মানুষ আপনাদের পাশে আছে, মানুষ ভালো যে কোনো কাজে উদ্যোগের সঙ্গে থাকে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।